বেগম জিয়ার যেভাবে মৃত্যু হয়েছে, এই মৃত্যুর পরে বিএনপির আগামী দিনের নেতৃত্ব হয়তো সেই বিষয় ধরে রাখতে পারবে না। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভোটের রাজনীতিতে কোনো প্রভাব পড়বে কিনা, অর্থাৎ যারা আগে বিএনপিকে ভোট দিবেন মনে করেছিলেন তারা বিএনপিকে ভোট দিবেন কিনা, অথবা যারা আগে বিএনপিকে ভোট দিবেন না মনে করেছিলেন তারা আসলে বিএনপিকে ভোট দিবেন কিনা, মানে কোনো ভোটের রাজনীতিতে বেগম জিয়ার মৃত্যুর কোনো প্রভাব রয়েছে কিনা। প্রাক্তন প্রধানমন্ত্রী মানে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পুরো দেশ আজকে শোকাহত। ওনার রুহের মাগফিরাত কামনা করছি। আপনার প্রশ্নটাও আসলে ওনার চলে যাওয়া নিয়ে, যে খুব শীঘ্রই ফেব্রুয়ারি 12 তারিখে একটা নির্বাচন নির্ধারিত আছে। এই নির্বাচনে আমিও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, মুসা বিন ইজহারও প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেই জায়গা থেকে আপনার প্রশ্ন ছিল কোনো প্রভাব পড়বে কিনা। আমি যেটা মনে করি বা যেটার বহিঃপ্রকাশ আমি দেখেছি, বাংলাদেশের 18 কোটি জনগণের ভেতরে বেগম খালেদা জিয়ার জন্য ভালোবাসার বহিঃপ্রকাশ বেশ আগে থেকেই দেখছিলাম। তবে গত কিছুদিন উনি অসুস্থ হবার পর আরো শক্তভাবে আমরা সবাই দেখেছি। সেটা সোশ্যাল মিডিয়া বলেন, অ্যাকচুয়াল অন ফিল্ড বলেন, সব জায়গায়। সো ওনার প্রতি জনগণের যেটা ভালোবাসা, সেটার কোনো ধরনের বহিঃপ্রকাশ নির্বাচনে হবে না, এটা চিন্তা করা ভুল হবে, এটা আমি মনে করি। তবে এখন সেটা নির্বাচনে ওনার যে মার্কা ধানের শীষ, সেটার জন্য পজিটিভ কি নেগেটিভ হবে, সেই জায়গায় যদি আসি, বাংলাদেশের জনগণ ওনাকে ভালোবাসতেন কারণ উনার স্বপ্নকে ভালোবাসতেন। উনি বাংলাদেশের জন্য যে স্বপ্ন দেখেছেন, উনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য, জাতির জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, সেগুলোর জন্য ওনাকে ভালোবাসতেন, এমনি ভালোবাসতেন না। সো ওই স্বপ্ন, ওই ত্যাগ স্বীকারের মাধ্যমে যে স্বপ্নটা বাংলাদেশকে পৌঁছাতে চেয়েছিলেন, সেই স্বপ্নটা বাস্তবায়নের উপায় হলো উনার উত্তরসূরি বা উনার পথ প্রদর্শনে যিনি এখন উনার দলের নেতৃত্ব দিচ্ছেন, জনাব তারেক রহমান, সেই তারেক রহমানকে তার হাত শক্তিশালী করে তাকে সরকার পরিচালনার দায়িত্বে নিয়ে আসা। সেই জায়গা থেকে আমি মনে করি যে বাংলাদেশের জনগণ যেইভাবে মানে বেগম খালেদা জিয়া যদি নির্বাচনে দাঁড়াতেন, তার প্রতি ভালোবাসার মাধ্যমে যেভাবে ধানের শীষের জন্য ভোট দিয়ে জয়যুক্ত করতে চেষ্টা করতেন, একইভাবে একই ভালোবাসা, একই মায়া দিয়ে ওনার ভালোবাসাটাই প্রতিফলিত হবে, ম্যানিফেস্টেশন হবে মানে ওনার দলের, ওনার মার্কার প্রতি। মানে জনাব হাজ্জাজ, আপনি মনে করতেছেন যদি কোনো প্রভাব পড়ে তাহলে এটা ইতিবাচক প্রভাবই পড়বে, যেটাকে আমরা সিম্পেথি বলি, বা তার আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো নেতিবাচক প্রভাব, যে উনি নাই তো বিএনপি নাই, ওই রকম প্রভাব পড়বে না, এটা এই ধরনের কোনো কিছু করার কোনো কারণ আমি দেখছি না। ওকে, সাবেক প্রধানমন্ত্রী, দেশের অত্যন্ত জনপ্রিয় নেত্রী, গণমানুষের নেত্রী বেগম খালেদা জিয়া আজকে ইন্তেকাল করেছেন দীর্ঘ অসুস্থতার পর। এটা আমাদের দেশের জন্য অত্যন্ত বেদনাদায়ক একটা দিন আজকে, আমি মনে করি। আমি আপনাকে ধন্যবাদ জানাই, কিন্তু আপনি ভোটের রাজনীতিতে এইটার প্রভাব কি দেখেন? মানে আমাদের তো আসলে মানে এটা হয়তো তিনি কালকেই মৃত্যুবরণ করেছেন, আজকে আমরা এটা নিয়ে আলোচনা করছি, এটা অনেক ক্ষেত্রে এই আলোচনাটা একটু নিষ্ঠুর মনে করে, কিন্তু লাইফ গোজ অন। আমাদের আসলে ভোট নির্বাচন সবই করতে হবে, মানে আমরা তো আর আটকে থাকতে পারবো না। তো সেই জন্য আমি প্রশ্নটা করছি যে আমাদের ভোটের জন্য আমাদের এখন আজকে যদি আমরা ডিসেম্বরের একদিন ধরি, তাহলে পুরো জানুয়ারি মাস 32 দিন, 12, 41, 42 দিন বাকি আছে আসলে নির্বাচনের। তো এটা ভোটের রাজনীতিতে কোনো প্রভাব পড়বে বলে আপনি মনে করছেন কিনা, সেই জন্য আপনাকে প্রশ্নটা করা, ইতিবাচক বা নেতিবাচক। এখানে আসলে মৃত্যুর ধরনটাও একটা প্রভাব ফেলার জন্য একটা বিশেষ কারণ হয়ে থাকে। বেগম জিয়ার যেভাবে মৃত্যু হয়েছে দীর্ঘ অসুস্থতার পর, অনেক আলোচনার পর যেভাবে মৃত্যু হয়েছে, এই মৃত্যুর পরে আমার মনে হয় না যে নির্বাচনী ফলাফলের ক্ষেত্রে ভোটের রাজনীতিতে ব্যাপক প্রভাব পড়বে, এটা আমি মনে করি না। তবে বেগম জিয়ার ইন্তেকাল, বিদায়, এটা স্বাভাবিকভাবে মানুষের অন্তরে দাগ কাটবে, এটাতে সামান্য কিছু প্রভাব পড়তে পারে। তবে এখানে যদি মৃত্যুটা অন্যভাবে হতো, তাইলে হয়তো একটা বড় ধরনের ইম্প্যাক্ট হয়তো পড়তো আর কি। ওকে, আমি সেটাই মনে করি। আপনাকে ধন্যবাদ। আমি জনাব ববি হাজ্জাজের কাছে নতুন প্রশ্ন নিয়ে যাচ্ছি, তার আগে আমাদের একজন দুই তিনজন দর্শকের মতামত একটু পড়তে চাই। একজন উনি শাকিল আল জাবির, উনি বলছেন, খালেদ আপনাকে তো স্যাড লাগতেছে না, আপনি কি আওয়ামী লীগ নাকি?
তানভীর আহমেদ উনি বলছেন যে খালেদ ভাই আপনি ইদানিং দর্শকের কথা অনেক বেশি মনোযোগ দিতেছেন, সব কমেন্টে রিপ্লাই দিতে হয় না, 20 কোটি মানুষের দেশে সবাই ভদ্র ও সুশিক্ষিত হয়ে যাবে, কিভাবে আশা করেন, নিজের কাছে সৎ আছেন কি তাই যথেষ্ট। কিন্তু আমি মনে করি যারা আমাকে সমালোচনা করছেন বা যারা আমাকে সমালোচনা করেন তাদের সাথে আমার এঙ্গেজ হওয়া উচিত। দ্যাটস ওয়াই আমি এগুলি একটু এন্টারটেন করি। আপনারা বিরক্ত হলে আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। যাই হোক, আমি জনাব ববি হাজাজ আপনার কাছে আসতে চাই হচ্ছে যে এটাও একটু প্রশ্ন এরকম যেটা আমি আসলে মাওলানা ইজাহারের কাছ থেকেও জানতে চাই, কারণ মাওলানা ইজাহারও আসলে বাংলাদেশের রাজনীতিতে নেজামে ইসলামী পার্টির সাথে বিএনপির এক ধরনের একসাথে পথ চলা বা দূর থেকে দেখা সবকিছু মিলিয়ে এইটার একটা কারণ আছে। যে আমি জনাব হাজাজ আপনার কাছে জানতে চাইবো যে খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিএনপির নেতৃত্বের রাজনৈতিক দর্শনে কোনো পরিবর্তন আসবে কিনা। মানে একটা হয় না যে আমরা এরা আলাদা করি, যে ব্লেয়ার এরার পরে এখন যিনি আছেন কেয়ার স্টারমার এরা, এনারা তো আলাদা হন, বা এমনকি ব্লেয়ারের ঘনিষ্ঠ বন্ধু গর্ডন ব্রাউনও টনি ব্লেয়ার থেকে একটু আলাদা ছিলেন। তো এইটা আপনি আসলে কি হয় দেখেন, মানে রাজনৈতিক দর্শনের দিকে দলটার নেতৃত্বে বা দলটার আদর্শে আপনি কোনো তফাৎ দেখেন কিনা বেগম জিয়ার অনুপস্থিতি? না, সার্টেনলি যেটা হবে যে জেনারেশনাল একটা ডিভাইড আছে। বেগম খালেদা জিয়া যে জেনারেশনের এবং ওনার পাশে যারা দাঁড়িয়েছে, মানে ওনার যে স্ট্যান্ডিং কমিটি ছিল বিএনপির, আমরা যদি বিএনপি একটা পার্টি হিসেবে ডাইসেক্ট করি, ওনার যে স্ট্যান্ডিং কমিটি ছিল বিএনপির, এটার সাথে একটা জেনারেশনাল ডিভাইড আছে জনাব তারেক রহমানের। এবং যদিও স্ট্যান্ডিং কমিটিতে অনেক সিমিলার ফেসেস বা তখনও সিনিয়র নেতা ছিল, এরকম অনেক ফেসেস আছেন, বাট তারাও অনেক বয়োজ্যেষ্ঠ। সো সামনের রাজনীতি আমি ধরেই নিচ্ছি, আমি জানি না, তবে আমি ধরে নিচ্ছি, আন্দাজ করে নিচ্ছি, অনুমান করে নিচ্ছি যে অনেক ভিন্ন হবে। হ্যাভিং সেড দ্যাট, কোর আইডিওলজিক্যাল যে পজিশনস, বিএনপির কোর আইডিওলজিক্যাল পজিশনস কিন্তু তৈরি হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওখান থেকে। বাংলাদেশি জাতীয়তাবাদ, মধ্যম পন্থা, ফরেন পলিসি, মানে ইকোনমিক পলিসি, ফরেন পলিসি, পলিটিক্যাল আইডিওলজি, এই সবকিছু কিন্তু বেগম খালেদা জিয়ার উনার পুরো টেনিউরে উনি কখনো অরিজিন অফ বিএনপি, মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেটা এস্টাবলিশ করে গেছিলেন, ওই আইডিওলজি থেকে উনি কখনো কোনো ভিন্ন মাত্রায় যাননি। হ্যাঁ, সময়ের সাথে পলিটিক্যাল স্ট্র্যাটেজি, সময়ের সাথে নেতৃত্ব ধারণ, জনগণ কি পছন্দ করে, কি চায়, এগুলোর বদল এসেছে। এবং জনগণের ভালোবাসা নিয়েই সেই চেঞ্জেস গুলোর সাথে বেগম খালেদা জিয়া ওনার পলিসিস চেঞ্জ করতে সক্ষম হয়েছেন বলেই আজকে ওনার ইন্তেকালের পর পুরো দেশ ওনার জন্য শোক প্রকাশ করছে। মাওলানা ইজাহার, আপনি কি একটু এই বিষয়ে মন্তব্য করবেন? মানে আমরা এই প্রসঙ্গে একটু জানতে চাইবো যে মানে বেগম জিয়ার নেতৃত্বে বিএনপি রাজনৈতিক দর্শন বা আদর্শের সাথে কি বেগম জিয়ার অনুপস্থিতিতে যে বিএনপি নেতৃত্ব অর্থাৎ তারেক রহমান সাহেবের নেতৃত্বে কি আপনি আদর্শ বা দর্শনগত পরিবর্তন দেখেন কিনা? আমাদের মনে হয় যে হয়তো বিএনপির আগামী দিনের নেতৃত্ব হয়তো সেই বিষয় ধরে রাখতে পারবে না। বাকি কি হবে না হবে সেটা তো ভবিষ্যৎ বলবে, আমরা হয়তো একটু ধারণা করতে পারি, এই আর কি। আপনাকে ধন্যবাদ। কিন্তু এইবারের প্রশ্নটি আসলে আপনাকে দিয়েই শুরু করতে চাই মাওলানা মুসামিদ এজাহার। আমাদের একজন দর্শক একটা প্রশ্ন করেছেন, এটা আমি একটু জবাব দিয়ে রাখি যে আপনি অন গ্রাউন্ড নির্বাচনের সময় বাংলাদেশে থাকবেন কিনা? জি ভাই, থাকবো। মানে আমার ফেব্রুয়ারি 2 বা 3 তারিখে বাংলাদেশে যাওয়ার ইচ্ছা আছে। নির্বাচন 12 তারিখে হলে তার আগের 10 দিন এবং নির্বাচনের পরে অন্তত 2-3 দিন আমি আসলে বাংলাদেশ থেকেই আপনাদের যা দেখছি তা দেখাতে চেষ্টা করব বা কিছু গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার নিতে চেষ্টা করবো। আমি মাওলানা মুসাবিন ইজাহার আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে একটা কথা প্রায় শুনি যে নির্বাচনী জোট আসলে আদর্শিক ঐক্যমত্য না। আমি এই ব্যাপারটা ঠিক বুঝতে পারি না, কোন জায়গায় বুঝতে পারি না সেটা আমি আপনাকে বলি। একটা জোট, তার তো নির্বাচনে গেলে সেই দলগুলির যদি আদর্শিক ঐক্যমত্য না হয়, তারা যে নির্বাচনী ইশতেহার বা নির্বাচনের যে অঙ্গীকারনামাগুলি করবে, এইটা তো আরেক জোটবদ্ধ তার জোট সঙ্গীর সাথে এটা সাংঘর্ষিক হতে পারবে না। তাহলে আদর্শিক জোট না হয়ে কি একটা নির্বাচনী জোট হওয়া সম্ভব? অর্থাৎ ধরেন আপনারা জামাতে ইসলামের জোটে আছেন, আপনাদের আদর্শের সাথে যদি জামাতে ইসলামীর পার্থক্য থাকে, তাইলে কি আসলে নির্বাচনে জোট করা সম্ভব? যেটা আপনার কথা আংশিক ঠিক আছে। হ্যাঁ, মৌলিক যে আদর্শ, সেই আদর্শিক
মানে নৈকট্যের কারণেই একটা জোট তৈরি হয়। ওকে, কিন্তু আদর্শ যে নির্বাচনী সমঝোতার যে জোট, সেই জোটটা পুরোপুরি আদর্শিক জোট হয় না, এই কারণে যে প্রত্যেক দলের আলাদা আলাদা মাওলানা ideology ইজার, আছে, আমি প্রত্যেক আপনাকে দলের আলাদা মাওলানা আলাদা ইজার, আদর্শ। আমি একটু আপনাকে জি। থামাই। মৌলিক আদর্শ আসলে কোনটা, মানে কোনটা মৌলিক আদর্শ, কোনটা যৌগিক আদর্শ, বা কোনটা মৌলিকের বিপরীত শব্দ কি? ববি আমাকে একটু সাহায্য করেন পরে। মানে একটা হচ্ছে মৌলিক আদর্শ বা ফান্ডামেন্টাল আইডিয়াল, জি। আরেকটা আইডিয়ালিজম, আরেকটা মানে মানে কোনটা মৌলিক কোনটা মৌলিক না, মানে জামাত ইসলামের সাথে আপনারা কোন মৌলিক আদর্শে একমত এবং কোন মৌলিক বা ছাড়া বাদে অমৌলিক যৌগিক কম্পাউন্ড আদর্শে আপনারা ভিন্ন মত? জামাত ইসলামী ইসলামী আদর্শের রাজনীতি করে। মৌলিকভাবে ইসলামের যে বিষয়গুলো আছে সেগুলির সাথে তাদের এবং আমাদের মধ্যে কোনো রকমের পার্থক্য নাই। ওকে, তবে কিছু বিষয় আছে যেগুলি আকীদাগত কিছু বিষয়, বিতর্কের কিছু বিষয় আছে, সেই বিষয়গুলিতে হয়তো তাদের সাথে আমাদের সাথে ভিন্ন মত আছে। ওইসব বিষয়গুলিতে আমরা আমাদের অবস্থানে আছি। আমরা আমাদের যে চিন্তা চেতনা, আমাদের যারা পূর্বপুরুষরা ছিলেন, আমাদের বড় বড় ওলামায়ে কেরাম ছিলেন, তারা যে চিন্তা লালন করতেন, আমরা সেই চিন্তা লালন করি। জামাতের সাথে সেই দিক থেকে আমাদের সাথে দূরত্ব আছে। তো সেই ক্ষেত্রে আমি সেই কথাই বলেছি যে মৌলিক আদর্শ বলতে ইসলামের যে মৌলিক বিষয়গুলো আছে সেই বিষয়ের ক্ষেত্রে আমরা কাছাকাছি আছি, নিকটেই আছি। কিন্তু গৌণ যে বিষয়গুলো আছে, যেগুলি আকীদার কিছু পার্ট বা কিছু অংশ, সেই সব ক্ষেত্রে হয়তো জামাতের সাথে আমাদের দূরত্ব না আছে। কিন্তু সেই হিসাবে আমরা বলি যে এটা আদর্শিক জোট নয়। মাওলানা মুসা বিন ইজার, মানে আপনি আমার থেকে এই বিষয়গুলি আসলে অনেক 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 ভালো জানেন, কারণ আপনি মানে বাংলাদেশ নেজাম ইসলামী পার্টির মহাসচিবের পাশাপাশি আপনি হেফাজতে ইসলামী বাংলাদেশের যুগ্ম মহাসচিবও বটেন। আমরা কিন্তু খেয়াল করেছি গত কয়েক মাস ধরে হেফাজতের আমির জামায়াতকে ঘিরে একের পর এক নেতিবাচক বক্তব্য দিয়েছেন। আপনি যে ইসলামী রাজনীতির কথা জামাত ইসলামের বলছেন, আপনাকে আমি মনে করে দিই যে হেফাজত ইসলামীর আমির মহোদয় জামাতে ইসলামীকে মদিনা নয় মওদুদুল ইসলাম বলেছেন, জামাতের আকীদা সহি নয় বলছেন, জামায়াত কাদিয়ানীদের চেয়েও ভয়ঙ্কর বলেছেন, জামায়াত ইমানের বড় ডাকাত বলেছেন। এসব বলে তিনি জামায়াতকে ভোট দিতে নিষেধ করেছেন। মানে এইগুলি আপনারা কিভাবে ভোটের মাঠে কিভাবে ডিল করবেন, স্পেশালি চট্টগ্রামে? আমাদের হেফাজতের আমির আল্লাহ মুহিবুল্লাহ বাবনগরী, উনি আসলে দেশের একজন প্রবীণ এবং শীর্ষ আলেম এবং ইসলামী অঙ্গনের উনি একজন মুরব্বী। সেই হিসাবে উনি উনার জায়গা থেকে, উনি একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব, উনি উনার জায়গা থেকে দ্বীনের বা ধর্মের বা আমাদের যে সমস্ত বিষয়গুলো আছে সেই সব বিষয়ে উনি যে কোনো বিষয় দেখলে সেটার প্রতি উনি দিক নির্দেশনা দিতে পারেন, দেবেন, এটাই স্বাভাবিক। আমরা উনার বক্তব্যগুলিকে আমরা সেই দৃষ্টিকোণ থেকে দেখি। একজন মুরব্বী বা ঘরের যিনি প্রধান, তিনি আমাদের ভিতরে কোনো ত্রুটি দেখলে সেটা বলবেন, এটা আমরা সেই দৃষ্টিকোণ থেকে দেখি। বাকি যে বিষয়গুলো আমাদের আগে থেকেই আমাদের যারা পূর্বপুরুষরা আছেন, বড় বড় ওলামায়ে কেরাম আছেন, এই সব বিষয়গুলোতে জামাতের সাথে আমাদের যেসব বিষয়ে মৌলিক বিষয় না, আমাদের কিছু আকীদাগত যেসব বিষয়ে আমাদের মত পার্থক্য আছে, এগুলো এখনো আছে। সেই ক্ষেত্রে এটাকে ওই সব ক্ষেত্রে এটাকে আদর্শিক জোট বলা যাবে না। আমরা ওই বিষয়টাকেই আমরা এখানে ডিফাইন করছি যে এটা আদর্শিক জোট নয় বলে আমরা ওই বিষয়টা আমরা বুঝাতে চাচ্ছি যে যেসব বিষয়গুলোতে তাদেরকে, যেমন আপনি বললেন যে হেফাজদার আমির বললেন যে আমাদেরটা মদিনার ইসলাম মওদুদুল ইসলাম নয়, সেই সব বিষয়ে যে মাওলানা মওদুদী সাহেবের কিছু কিছু ব্যক্তিগত বক্তব্য আছে, যেগুলির ব্যাপারে আমাদের যারা মুরব্বীরা ছিলেন, আমাদের যারা বড় বড় ওলামায়ে কেরাম ছিলেন, তারা এগুলির ভিন্ন মত পোষণ করেছেন। আমরা সেই সব বিষয়গুলিকে আমরা এখানে ডিফাইন করছি যে আমরা রাজনৈতিকভাবে সমঝোতার ময়দানে থাকলেও, নির্বাচনের ক্ষেত্রে আমরা সমঝোতা করলেও, আমাদের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোর ব্যাপারে আমাদের যে আগের যে অবস্থান, আমরা সেই অবস্থানে এখনো আছি। সুতরাং এটাকে আদর্শিক জোট বলা যাবে না, এটা একটা নির্বাচনী সমঝোতা। আমি আপনার কাছে আসবো, কিন্তু ধরেন রাজনৈতিক ইসলাম আর অরাজনৈতিক ইসলাম তার আলাদা হইতে পারে না। আকীদায় যদি সমস্যা থাকে তাহলে রাজনৈতিক ভাবেও থাকবে, অরাজনৈতিক ভাবেও থাকবে। এখানে রাজনৈতিক ইসলাম আর অরাজনৈতিক ইসলামের বিষয় না, মানে এখানে মাওলানা আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর যেহেতু অরাজনৈতিক বক্তব্য, উনার ইন্টারপ্রিটেশন অফ এন ইসলামিক পার্টি আর আপনার ইন্টারপ্রিটেশন অফ ইসলামিক পার্টি আলাদা হয়ে গেছে, কারণ উনি অরাজনৈতিক, আপনি রাজনৈতিক। না, এখানে বিষয়টা সেরকম না। উনার যে বক্তব্য, উনার বক্তব্যের মধ্যে মৌলিকভাবে উনি যে কথাগুলি বলেছেন যে জামাতের সাথে আমাদের যে
আকিদাগত যেসব পার্থক্যগুলি আছে, এগুলি মৌলিক কোনো বিষয়ে তাদের সাথে আমাদের আকিদাগত কোনো পার্থক্য নাই। ওকে, এখানে কিছু বিষয় আছে, যেমন সাহাবাদের বিষয় আছে, নবীদের ব্যাপারে কিছু কথা উনি বলেছেন, এই ধরনের কিছু বিষয় আছে যেগুলির ব্যাপারে আমাদের বক্তব্য এবং ওনাদের বক্তব্য মধ্যে ভিন্নতা আছে। Okay. সেই ক্ষেত্রে আমরা আমাদের স্বকীয় যে অবস্থান আগে যেটা ছিল, আমরা সেই অবস্থানের উপরে এখনো আছি, আমরা সেই কথাটাই আমরা বলি। এবং আল্লাহ মহবুবুল্লাহ বামনকে সেই বিষয়টাকে হয়তো একটু বোল্ডলি উনি উপস্থাপন করেছেন ওকে। ওনার জায়গা থেকে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমি একটু জনাব ববি হাজ্জাজের কাছে আসবো আমার প্রশ্ন নিয়ে। এর মধ্যে হচ্ছে যে MTN1004 উনি বলেছেন যে খালেদ, আপনার চুলকানি বেশি, একই প্রশ্ন আপনি মামুনুল হককে করেছিলেন, জানা উত্তর বারবার প্রশ্ন করেন আপনি বিভ্রান্তি ছড়ানোর জন্য। ঠিক আছে, আমি জনাব ববি হাজ্জাজের কাছে আসতে চাই। জনাব ববি হাজ্জাজ, আমি কিন্তু মানে আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি যে আমি ববি হাজ্জাজ আমরা একদমই একই বয়সী, আমরা একই সময় একই শহরে বড় হয়েছি। আসলে নানা কারণে উনার আত্মীয় স্বজনের সঙ্গেও আমার একটু পরিচয় আছে, নানা কারণে আমি সেই জায়গা থেকে আমি বলতেছি যে জনাব ববি হাজ্জাজ, আপনি কিন্তু একটা দল গড়ে তুলেছিলেন। সেই দল গড়ে তোলার সময় আপনার আলাদা স্বপ্নের কথা বলেছিলেন। সেই দল করার ক্ষেত্রে আপনি বলেছিলেন যে কেন আপনি এই দলটা করতে চান এবং এই দলটা, এই জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন কিভাবে অন্য দলগুলির থেকে আলাদা হবে সেটা আপনি বলছিলেন। কিন্তু আপনি সেই দলটি থেকে পদত্যাগ করে বিএনপিতে জয়েন করলেন, শুধু বিএনপির নমিনেশন পাওয়ার জন্য দলটারে আপনি বিলুপ্ত করলেন। মানে এইটা কি আপনার এক ধরনের রাজনৈতিক, মানে আমি এটাকে কি বলবো, মানে এজ এ ফ্রেন্ড এটা আমি আপনাকে বলতে পারি, এইটা কি আপনার এক ধরনের রাজনৈতিক আত্মহত্যা হইল কিনা, বা আপনি নিজেকে রাজনৈতিকভাবে ব্যাংকরাপ্ট ঘোষণা করলেন কিনা? আচ্ছা, প্রথমত আমি একটু পরিষ্কার করি, আমার বন্ধু প্রতিম এবং ভাই খালেদ মহিউদ্দিন একটু আপনার ইনফরমেশন একটু ভুল আছে। প্রথমত দল বিলুপ্ত হয়নি, দলের জায়গায় আছে কৌশলগত কারণে, এবং এটা বারংবার মানে সকল ইন্টারভিউতে সব জায়গায় আমি পরিষ্কার করেছি। কৌশলগত কারণে নির্বাচনের জন্য আমরা ধানের শীষ মার্কায় যেন নির্বাচন করতে পারি, তার জন্য আমি সাময়িক দল থেকে পদত্যাগ করে আপনার মানে লিগ্যাল যে হ্যাসেল গুলো আছে, লিগ্যাল যে টেকনিক্যালিটি গুলো আছে ধানের শীষ পাবার, সেই টেকনিক্যালিটি গুলো ফলো করে ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করতে যাচ্ছি।